টানেলের বরাদ্দ বাড়িয়ে হাসিনার জন্য 450 কোটি টাকার অতিথিশালা পড়ে আছে অযত্ন অবহেলায়। আদানির সাথে বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা, 1 মাসের মধ্যে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের। কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার 5 যাত্রী নিহত, আহত 3 জন। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 দুপুরের সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/@21 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 চ্যানেলে। গণ অভ্যুত্থানে দেশ থেকে বিতাড়িত হওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য 450 কোটি টাকা দিয়ে নির্মাণ করা অতিথিশালাটি এখন পরিত্যক্ত। কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণ করা টানেলের ব্যয় বরাদ্দ বাড়িয়ে এই অতিথিশালা নির্মাণ করে সেতু বিভাগ। রাষ্ট্রের বিপুল পরিমাণ অর্থ অপচয়ের জন্য সংশ্লিষ্টদের বিচারের আওতায় আনার দাবি চট্টগ্রামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস, ক্যামেরায় ছিলেন বিপ্লব মজুমদার। এ যেন প্রাচীন আমলের রাজা বাদশাহদের রংমহল। শেখ হাসিনার জন্য চোখ ধাঁধানো দৃষ্টিনন্দন এই অতিথিশালাটি নির্মাণ করে সেতু বিভাগ। 5 আগস্ট ছাত্র গণ অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর অতিথিশালাটি এখন অনেকটাই পরিত্যক্ত। অতিথিশালা নির্মাণে ব্যয় 450 কোটি টাকা। দেখভালও করছে নৌবাহিনীর সদস্যরা। সাগর পাড়ে আনোয়ারা পার্কি সমুদ্র সৈকতে 72 একর জমির উপর প্রায় 5000 বর্গফুটের এই অতিথিশালায় কর্ণফুলী নামে একটি ভিআইপি বাংলো ছাড়াও আছে 30টি বাংলো। আধুনিক নির্মাণ শৈলীতে নির্মিত প্রতিটি বাংলো আছে সম্মেলন কেন্দ্র, স্বাস্থ্য কেন্দ্র, হেলিপ্যাড, মসজিদ, পুলিশ ও ফায়ার সার্ভিসের স্টেশন সহ জাদুঘর। বসানো হয়েছে 1182 টন ক্ষমতার শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র। অর্থ লুটপাটে বিলাসবহুল এই স্থাপনা নির্মাণ করা হয় বলে মনে করেন চট্টগ্রামের বিশিষ্টজনরা। সরকারি অর্থ অপচয়কারীদের বিচারের আওতায় আনারও দাবি তাদের। প্রত্যেকটা প্রকল্পের একটা ফিজিবিলিটি রিপোর্ট থাকে, আগে করা হয়। সেটা যদি যথার্থভাবে করা হয়ে থাকে তাহলে কিন্তু আজকের এই যে দিনে এত টাকা লস, এত কোটি টাকা লস হচ্ছে মাসে, এটা হয়তো না। এই লুটপাটের সমগ্র তৃতীয় বাংলাদেশের অবস্থা আজকে কী অবস্থা, দেউলিয়ার মতো। টানেলের অর্থ দিয়ে অতিথিশালা নির্মাণের এই ঘটনাকে অপরাধ বলে মনে করেন চট্টগ্রামের মেয়রসহ নগর পরিকল্পনাবিদরা। পরিত্যক্ত এই অতিথিশালাকে পর্যটন শিল্পের বিকাশে ব্যবহারের দাবিও তাদের। একটা পর্যটন টাউন আমরা যদি করতে পারি তাহলে দেখবেন অনেক লোক সেখানে যাবে এবং আলটিমেটলি আপনার রেভিনিউ বাড়বে। এটা এখন পর্যটনকে দেখি পর্যটন কিভাবে এটাকে ফ্রুটফুল করতে পারে, আর কোনো প্রাইভেট সেক্টরকে দেওয়া হোক। 2% সুদে চীনের এক্সিম ব্যাংক থেকে 20 বছর মেয়াদে 5913 কোটি টাকা ঋণ নিয়ে 10,689 কোটি টাকায় কর্ণফুলী নদীর তলদেশে নির্মাণ করা হয় টানেলটি। এখন টানেলটি প্রতিদিনই লোকসান গুনছে 27 লাখ টাকা। এই রংমহলটিকে যদি পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা যায়, সরকারের যেমন রাজস্ব আয় বাড়বে, তেমনি টানেল পরিচালনার ক্ষেত্রে যে আর্থিক সংকট রয়েছে সেটি অনেকটা লাঘব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, আনোয়ারা পার্কি সমুদ্র সৈকত, চট্টগ্রাম। ভারতের আদানি গ্রুপের সঙ্গে বিদ্যুৎ চুক্তি পর্যালোচনায় আজ থেকে 1 মাসের মধ্যে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠন করতে হবে সরকারকে। হাইকোর্টের দেওয়া লিখিত আদেশ প্রকাশ করা হয়েছে ওয়েবসাইটে। গত 19 নভেম্বর বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চ রুলসহ এই সংক্রান্ত আদেশ দেন। একই সঙ্গে চুক্তির বিস্তারিত প্রতিবেদন দিতে আন্তর্জাতিক জ্বালানি ও আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি গঠনের নির্দেশ দেন। এর আগে ভারতের আদানি গ্রুপের সঙ্গে করা বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা অথবা বাতিলের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আব্দুল কাইয়ুম। 2017 সালের 5 নভেম্বর কার্যকর হওয়া আদানি লিমিটেডের সঙ্গে বাংলাদেশ সরকারের বিদ্যুৎ চুক্তির বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে জনস্বার্থের রিটটি করেন তিনি।
মিডিয়া হাউসগুলোতে ফ্যাসিবাদের দোসর রয়েছে মন্তব্য করে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন, জনগণের সামনে সত্য তুলে ধরতে হবে। সচিবালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি। মিডিয়া হাউসগুলোতে ফ্যাসিবাদের দোসর রয়েছে বা ফ্যাসিবাদ মুক্ত একটা গণমাধ্যমের কথা আমি নিজেও বলে আসছি। তো সেই জায়গায় কিন্তু আসলে সরকারের জায়গা থেকে হস্তক্ষেপের সুযোগ কিন্তু কম। এটা যারা মিডিয়া হাউসগুলোতে আছে তারা আপনারা নিজেরাই এটা আপনারা চিন্তা ভাবনা করতে হবে, বিবেক বিবেচনা করতে হবে এবং সত্যটা আসলে জনগণের সামনে উন্মোচন করতে হবে। সাগররণী মামলা নিয়েও আমরা অবশ্যই আমরা চাবো যে আমাদের সরকারের সময়ই এইটার বিচার আমরা দেখে যেতে পারবো, এই প্রত্যাশা আমরা করছি। ভুল চিকিৎসায় ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিতের মৃত্যু হয়নি বলে দাবি করেছেন ন্যাশনাল মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। কয়েকটি কলেজের শিক্ষার্থীদের হামলায় হাসপাতালের 10 কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে বলে দাবি করেন তারা। আজ ব্রিফিংয়ে এসব কথা জানান মেডিকেলের পরিচালক ইফফা তারা। উপপরিচালক রেজাউল হক বলেন, লাশ আটকে রাখার কোনো ঘটনা ঘটেনি। কবি নজরুল বা সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের কোনোভাবে হাসপাতাল কর্তৃপক্ষ অভিযুক্ত করেনি বলেও জানানো হয়। কতিপয় ছাত্র প্রতিনিধি হাসপাতাল কর্তৃপক্ষের সাথে ফলপ্রসূ আলোচনা করার পরে তার ফলাফল সাধারণ ছাত্রদের মাঝে প্রচার না করে অসৎ ও উস্কানিমূলক তথ্য প্রদান করায় ন্যাশনাল মেডিকেলে হামলার ঘটনা ঘটে বলে জানান। কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় ট্রেনের ধাক্কায় ব্যাটারি চালিত অটোরিকশার 5 যাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে আরও 3 জন। ঢাকা চট্টগ্রাম রেলপথের কালিকাপুর রেল ক্রসিংয়ে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা চট্টলা এক্সপ্রেস ট্রেনটি সকাল 10টায় বুড়িচং উপজেলার কালিকাপুর এলাকায় একটি অবৈধ ক্রসিং দিয়ে পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। এতে অটোরিকশায় থাকা 4 যাত্রী ঘটনাস্থলে নিহত হয়। এছাড়াও হাসপাতালে নেওয়া হলে আরও 1 যাত্রীর মৃত্যু হয়। নিহতরা বুড়িচং উপজেলার বাকশিমুল গ্রামের বাসিন্দা। নাটোরে সড়ক দুর্ঘটনায় 2 জন নিহত হয়েছে। জাতীয় পতাকা অবমাননা মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলামের আদালত এ আদেশ দেন। এর আগে রাষ্ট্রদ্রোহ মামলায় গত 30 অক্টোবর তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। সোমবার বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার পথে শাহজালাল বিমানবন্দর থেকে তাকে গ্রেফতার করে ডিবি। এদিকে চিন্ময়কে গ্রেফতারের প্রতিবাদে বাংলাদেশকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের বিরোধী দল নেতা ও বিজেপির মুখপাত্র শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন, চিন্ময়কে মুক্তি না দিলে বাংলাদেশ সীমান্ত সনাতনীরা অবরোধ করবে। একই সাথে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভেরও হুমকি দিয়েছেন তিনি। আমরা নিঃশর্ত মুক্তি দাবি করছি। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনেও বিক্ষোভ হবে এবং বাংলাদেশ বর্ডারে সনাতনীরা ধ্বজ নিয়ে অবরোধ করবে, যাতে বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে আমরা কোনো পরিষেবা নিতে দেব না। নিচ্ছি সংবাদ বিরতি। ফিরে এসে অন্যান্য সংবাদের সঙ্গে আরও যা থাকছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে লেবানন গেলেন নৌবাহিনীর 75 সদস্য। আবার আমন্ত্রণ 21 সংবাদে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে যোগ দিতে লেবাননের উদ্দেশ্যে রওনা হয়েছেন বাংলাদেশ নৌবাহিনীর 75 সদস্য। সকালে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নৌবাহিনীর প্রতিনিধি দলটি বাংলাদেশ ছেড়ে যায়। নৌ সদস্যরা বাংলাদেশ কন্টিনজেন্টের আওতায় নৌবাহিনী যুদ্ধজাহাজ সংগ্রামে যোগ দেওয়ার কথা রয়েছে। জাতিসংঘ শান্তি মিশনে থাকা ব্যানকন 14 এর নৌ সদস্যরা আগামী 27 নভেম্বর বাংলাদেশে ফিরবেন। নৌবাহিনীর সদস্যদের সকালে বিমানবন্দরে বিদায় জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডারের চিফ স্টাফ অফিসার ক্যাপ্টেন শামসুল হক। এর আগে গত 19 নভেম্বর প্রথম ধাপে 35 জন নৌ সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ইন্টারিম ফোর্স ইন লেবাননে অংশগ্রহণ করেন। আপনাদের আচার আচরণ, ইউএন কোড অফ কন্ডাক্ট ও কর্মদক্ষতা সহ কার্যক্ষেত্রে সর্বোপরি প্রমাণ করতে হবে যে বাংলাদেশ নৌবাহিনীর প্রতিটি সদস্যই নৈতিকভাবে চরিত্রবান, সুশৃঙ্খল
উন্নত প্রশিক্ষণপ্রাপ্ত, বিনয়ী এবং আচরণে মার্জিত। ছোট থেকে বড় হয়েছেন যে ভিটে মাটিতে, 18 বছরের বন্দি জীবন কাটিয়ে আজ সবকিছু অচেনা মুন্সিগঞ্জের শুকুর আলীর কাছে। জীবনের প্রতিটা দিনই এখন অনিশ্চিত। 12 বছর বিনা দোষে কেন থাকতে হলো কন্ডেম সেলে? এর জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা ও রাষ্ট্রের কাছে ক্ষতিপূরণ চাইবেন তিনি। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। দীর্ঘ 18 বছরের কারাজীবন শেষে অবশেষে মুক্ত শুকুর আলী। চারপাশে সব অচেনা মুখ, অচেনা বাড়িঘর। নামছি মনে করেন আমি হেন ছোটতন বড় হয়েছি, আমার জন্ম হয়েছে, আমি হেন দোকান করছি, কিন্তু আমি হনে আইসি মতন জেলখানার তো আইয়া মনে করেন আইয়া দিয়ে আমি কোনো কিছু চিনি না। তখন অনেকক্ষণ দাঁড়াইয়া হ্যাঁ চাই কি ওই কোনো পরিচিত লোক পাই না, ঠিক আছে। কতক্ষণ চৌরাস্তা, একটা চৌরাস্তার মুহূর্ত, মোটরের মধ্যে কতক্ষণ দাঁড়ায় থাকিয়া খুব যেমন নিজের কাছে লাগলো, জানি আমি কি কেবরে চিনি না। শুকুর আলী বলেন, মামলা চালাতে গিয়ে নিজের বসতভিটা আর সামান্য জমির সবটুকু বিক্রি করতে হয়েছে আগেই। বর্তমানে বড় মেয়ের কাছে থাকছেন তিনি। না, আমি কখনো মনে করি না যেন আমি বাইরে হইতে পারবো, কারণ কোনো তো মনে করেন নাই, কোনো সারা নাই, মানে কোনো ব্যবস্থাই নাই যেন আমার এরকম কোনো কিছু। উচ্চ আদালত তাকে মুক্তি দেওয়ার নির্দেশ দিলেও কেন তারপরও 12 বছর তাকে অবৈধভাবে কন্ডম সেলে আটকে রাখা হলো, সেটার জবাব চান তিনি। ক্ষতিপূরণ চামু, ঠিক আছে, কথাটা বোঝেন আমারে, আমি কোনো তো কেউ গিয়া কারে ধরমু, কেমবে করমু, কীভাবে এটা করমু। যদি আমার কেউ সাহায্য করে সেটার ব্যাপারে তো হয়, আমি যদি কিছু আমার জন্য হয় আর কি। না, আমাদের আবেদন করবই যে আমরা যথাযথ শাস্তি, যেন এটা পরবর্তীতে এই ধরনের কোনো ঘটনা না ঘটে, এটা একটা এক্সাম্পল থাকতো। সাজার আগে পরে মিলিয়ে 2024 সালের 11 নভেম্বর পর্যন্ত তিনি লাল দালানে বন্দী ছিলেন টানা 18টি বছর। এর মধ্যে 2006 সাল থেকে ছিলেন কাশিমপুরের কন্ডেম সেলে। একটি হত্যা মামলায় হাইকোর্ট থেকে খালাস পেলেও 12 বছর ছিলেন সেই কন্ডেম সেলে। শাকেরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। স্কুলে প্রতিযোগিতায় পাওয়া পুরস্কারের দিকে অপলক তাকিয়ে মা হাফিজা খাতুন। সন্তান রকিবুলের শোকে যেন পাথর হয়ে গেছেন তিনি। দিনরাত খুঁজে ফেরেন ছেলের স্মৃতি। 19 জুলাই রাজধানীর মিরপুরে গুলিতে শহীদ হন বেসরকারি কোম্পানির সহকারী প্রকৌশলী রকিবুল হোসেন। ঝিনাইদহ প্রতিনিধি এম রায়হানের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। 19 জুলাই রাত 8:30টায় মায়ের সাথে শেষ কথা হয় রকিবুলের। কিছুক্ষণ পরই রাস্তায় এক নারীকে বাঁচাতে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মারা যান রকিবুল। পরদিন ঝিনাইদহে তার মরদেহ গ্রামের বাড়ি হরিণাকুণ্ডুর বাসুদেবপুরে নিয়ে গেলে সবাই যেন শোকে স্তব্ধ হয়ে পড়ে। ছেলের মৃত্যুর 4 মাস পরও মা অবচেতনেই ফোনের অপেক্ষা করেন। বাবা নীরবে চোখ মোছেন। ছেলে হত্যার বিচার চেয়েছেন মা ও বাবা। আর ভাই বললেন, ভাইয়ের রক্তের বিনিময়ে হলেও যেন বাংলাদেশ ভালো থাকে। আমার ছেলে 19 তারিখে মারা গেছে রাত 9টার সময়। 8:30 পর্যন্ত আমাদের সাথে ফ্যামিলির সাথে কথা বলেছে। আল্লাহর কাছে আমি এইটুকু দাবি করবো যে আল্লাহ কিয়ামতের মাঠে, হাসরের মাঠে যেন আমার সন্তানের যে এইগুলি করছে তার বিচারটা যেন আমার সামনে আল্লাহ দেয়। শুধু একটা কথাই বলতে চাই, আমার ভাইয়ের রক্তের বিনিময় হইলেও এই দেশ যেন ভালো থাকে, এরকম যেন আর কখনো না হয়। শহীদ পরিবারের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন বিএনপির এই নেতা। আন্দোলন সংগ্রামে যারা শহীদ হয়েছে, যারা আহত আছে, সেই সমস্ত পরিবারকে সবকিছু দেখভালের দায়িত্ব বিএনপি নিয়েছে, তারেক রহমান নিয়েছে। আমরা দেখছি এবং আগামীতেও তাদের দেখভাল করব। হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্বজন ও এলাকাবাসীর। মৃত্যুটা কিভাবে হইল, এটা তো আমরা একটা সঠিক তদন্ত এবং সঠিক বিচার আমরা সরকারের কাছে দাবি করছি। বিচার চাই। এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ছাত্র জনতার আন্দোলনে শহীদ রকিবুলের পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। বিএনপি যদি সুদিন আসে তাহলে ইনশাআল্লাহ আমরা এই প্রতিটি শহীদদের পরিবারের খোঁজ খবর নিব, পাশে থাকব এবং তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক ও গৃহিণী মা হাফিজা খাতুনের 2 সন্তানের মধ্যে ছোট রকিবুল। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, একুশে টেলিভিশন। শেষ করছি একুশে সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। টানেলের বরাদ্দ বাড়িয়ে হাসিনার জন্য 450 কোটি টাকার অতিথিশালা পড়ে আছে অযত্ন অবহেলায়।
আদানির সাথে বিদ্যুৎ চুক্তি পর্যালোচনা, 1 মাসের মধ্যে কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের। কুমিল্লার বুড়িচংয়ে ট্রেনের ধাক্কায় অটোরিকশার 5 যাত্রী নিহত, আহত 3 জন। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 5টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সাথেই থাকুন।